मिलेमिशे की चाই आपस में रहना भाई भाई। এবার বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া অশান্তির জন্য ভারতের বিজেপি সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল। বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন চুক্তি করেছেন বলেও দাবি করেন মমতা। আপনি ইউনূসের সঙ্গে গোপনে মিটিং করেছেন, চুক্তি করেছেন করুন, তাতে দেশের ভালো হলে আমাদের কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনি বাংলার ধর্মীয় মেরুকরণ ঘটাতে চান, হিন্দু মুসলমানদের মধ্যে ভাগাভাগি করতে চান, আর এই কারণেই দেশে অশান্তি। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের উদ্দেশ্যেও মমতা বলেন, আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না, মোদিজির প্রধানমন্ত্রী গেলে আপনার কি হবে। মুসলিমদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে মমতা বলেন, 1 বছর ধৈর্য ধরুন, দিল্লিতে অনেক পরিবর্তন হবে, নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি বাবু ঢুকবেন না। সম্প্রতি বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিমরা ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থেই রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। বাংলাদেশের পরিস্থিতি যে এপার বাংলাতেও প্রভাব ফেলছে তা মানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারাও। MR আকাশ, আজকাল। ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার সহকারী সহযোগীকে। পুলিশের দাবি, সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করেন এই মডেল। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মডেল মেঘনা ও তার সাথে আর কারা জড়িত আছে তা তদন্ত করা হবে। আপনারা জানেন যে হালে আমাদের দেশে ব্যাপক আলোচিত এবং সমালোচিত দেওয়ান সুমিত এবং তার গার্লফ্রেন্ড মেঘনা আলম, আজকে এই দুইজনকে তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানা মামলায় টাকা আত্মসাৎ এবং চাঁদা দাবির মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ সিএমএ আদালতে উপস্থাপন করে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে দেওয়ান সুমির তিনি তার সব সহযোগী লোকদেরকে নিয়ে ধানমন্ডিতে 7 মসজিদ রোডে একটা জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে চাঁদা দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে তারা কাজ করতেছিল এবং চাঁদা দাবি করতেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। গত জানুয়ারিতে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দোহাইলানের সঙ্গে সখ্যতা তৈরি হয় মডেল মেঘনা আলমের। পুলিশের দাবি, রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবির অভিযোগেই বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয় মডেল মেঘনা ও তার সহযোগী সামির দেওয়ানকে। পুলিশ বলছে, দেশি বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াই ছিল অভিনেত্রী মেঘনা ও তার সহযোগীদের প্রধান কাজ। আদালতে শুনানি চলাকালীন অভিনেত্রী মেঘনার সম্পর্কে বিভিন্ন তথ্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিচারকের কাছে তুলে ধরলে এক পর্যায়ে আদালতে উত্তেজিত হয়ে যান মেঘনা। নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সৌদি রাষ্ট্রদূত নিজেই তাকে কাছে রাখতেন, তাকে ফাঁসানো হচ্ছে। আদালতে আরও বলেন,
কেবল সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গেই তার প্রেমের সম্পর্ক, আর অন্য কারো সঙ্গে নয়। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য নয়। মেঘনা আলম আরও প্রশ্ন করেন যে কেউ চাইলেই কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারেন? আপনারা কি তার কাছে যেতে পারবেন? শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। আপনারা জানেন যে সমীর দেওয়ানের বিরুদ্ধে বাটারা থানা একটা মামলা করা হয়েছিল। সেই বাটারা থানা মামলাটিও চাঁদাবাজির মামলা। আইনজীবী ওমর ফারুক ফারুকি আরও বলেন, সামির দেওয়ান মেঘনার বয়ফ্রেন্ড ছিল। সে তাকে সৌদি রাষ্ট্রদূতের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে রাষ্ট্রদূতকে ট্র্যাপে ফেলে তার কাছে চাঁদা দাবি করেন। এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় মেঘনা আলম সাংবাদিকদের দেখে বলতে থাকেন, একমাত্র ঈসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না। এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরে হাজতখানায় নিয়ে যান। তাওফিকুল ইসলাম, আজকাল। অ্যাপলের আইফোন তৈরি হবে বাংলাদেশের মাটিতে, কি চমকে উঠলেন? অবাক করার মতো বিষয় হলেও এমনই এক সম্ভাবনা হাতছানি দিচ্ছে বাংলাদেশের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্য এসেছে নতুন এক সম্ভাবনার বার্তা, যার ফলে বাংলাদেশে তৈরি হতে পারে আইফোনের মতো দামি মোবাইল সহ তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম। এমনকি যুদ্ধের ময়দানের সমরাস্ত্রও তৈরি হবে বাংলাদেশের এই মাটিতে। দ্বিতীয় দফা ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিরশত্রু চীনের পণ্য রফতানির উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে। জবাবে চীনও হাত পা গুটিয়ে বসে নেই। তারাও পাল্টা জবাব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও তার দেশ আমেরিকাকে। নিষেধাজ্ঞার এই খেলায় এবার চীনের ঘোষণায় মাথায় হাত পড়েছে টেক কোম্পানি অ্যাপলের। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বকসহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু চীন থেকে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নামকরণ অনুযায়ী পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজের 15টি মৌলের সঙ্গে স্ক্যান্ডিনিয়াম ও ইট্রিয়াম সহ মোট 17টি ধাতুকে একত্রে বিরল খনিজ বলা হয়। তবে এদের উত্তোলন এবং পৃথককরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট বলছে, আধুনিক প্রযুক্তি, শিল্প ও প্রতিরক্ষা খাতে বিরল খনিজ অপরিহার্য। মুঠোফোন, কম্পিউটারের হার্ড ড্রাইভ, বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন, টেলিভিশনের এলইডি ডিসপ্লে, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি যেমন লেজার, রাডার ও সোলার সিস্টেম, জেট ইঞ্জিন, মিসাইল সিস্টেম ও স্যাটেলাইটেও বিরল খনিজের ভূমিকা আছে। এছাড়া নবায়নযোগ্য শক্তি যেমন বায়ু টারবাইন ও সৌর প্যানেল এবং চিকিৎসা, অটোমোটিভ ইন্ডাস্ট্রি এবং কাঁচ ও সিরামিক শিল্পও এখন বিরল খনিজ নির্ভর। এদিকে বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জিএসবি। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে বাংলাদেশে আলাদাভাবে বিরল খনিজ খোঁজার সরকারি কোনো উদ্যোগ নেই। জানা গেছে, গত বছর সরকারের কাছ থেকে ইজারা নিয়ে গাইবান্ধা জেলার প্রায় 2395 হেক্টর এলাকার যমুনা নদীর বালি থেকে বাণিজ্যিকভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করে অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পাওয়া কয়লা ও ছাইয়ে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। সাধারণত প্রতি কেজি কয়লায় 100 মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রাপ্ত কয়লার মধ্যে বিরল খনিজের উপস্থিতি 200 মিলিগ্রামের বেশি।
এছাড়া প্রতি কেজি কয়লা পোড়া ছাইয়ে 700 থেকে 800 মিলিগ্রাম বিরল খনিজের উপস্থিতি রয়েছে, যেখানে 600 মিলিগ্রাম থাকলেই তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য ধরা হয়। তবে দেশে প্রাপ্ত বিরল খনিজের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই করতে আরও বেশি গবেষণা করতে হবে। এর জন্য পর্যাপ্ত পরীক্ষাগার সুবিধা প্রয়োজন বলে মনে করেন মোহাম্মদ আহসান হাবিব। তিনি বলেন, প্রতি বছর 1 বিলিয়ন টন পরমাণু বালু দেশের নদীগুলো বহন করে আনে। ফলে বালুতে থাকা বিরল খনিজ আহরণ করতে পারলে অর্থনৈতিকভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জহিরুল ইসলাম, আজ কাল। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করছেন এক সুন্দরী নারী। সৌন্দর্য ও রুচিশীল পোশাকের জন্য এরই মধ্যে সবার নজরও কেড়েছেন তিনি। তবে এবার সেই পোশাকের জেরেই তাকে সমালোচনার মুখে পড়তে হলো। নানা ইস্যুতে হোয়াইট হাউসে নিয়মিত প্রেস ব্রিফিং করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটে। চীনের সাথে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ নিয়েও একাধিক বিবৃতি প্রকাশ করেছেন তিনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ এখন শুধু কূটনীতিক পাড়ায় সীমাবদ্ধ নেই, এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। উভয় দেশের সমর্থকরা অনলাইনে নিজ নিজ মতামত শেয়ার করছেন অনবরত। এই পরিস্থিতিতে বিতর্কের বড় এক ধাক্কা খেলেন ক্যারোলিন লেভিটে। চীনা সমর্থকরা দাবি করছেন চীনে তৈরি পোশাক পরে চীনেরই নিন্দা করছেন তিনি। এমনই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ক্যারোলিন লেভিটের একটি ছবি শেয়ার করেছেন একজন চীনা কূটনীতিক। ঝাং জিশেং নামের এক চীনা কূটনীতিক লেভিটের সমালোচনা করে বলেন, যদিও ট্রাম্প প্রশাসন চীন সম্পর্কে কঠোর কথা বলেন, তার প্রধান সদস্যদের একজন আবার চীনা লেজ দিয়ে তৈরি পোশাকই পরেছেন। যুক্তরাষ্ট্রের কথা এবং কাজ দুইয়ের মধ্যে যে সংযোগের বড্ড অভাব তা সেক্রেটারির পোশাকেই প্রমাণ দেয়। ঝাং তার এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে ক্যারোলিন লেভিটের পোশাকের একটি ছবিও শেয়ার করেছেন। নিজের দাবির প্রমাণ দেওয়ার জন্য চীনা সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবো থেকে স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। তবে অনেকেই ক্যারোলিনের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, চীনা ওয়েবসাইটের পোশাকটি নকলও হতে পারে, সম্ভবত তারা কোনো বিলাসবহুল ব্র্যান্ডের জ্যাকেট নকল করেছে। তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন, এই ইস্যুতে ক্যারোলিন যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। জহিরুল ইসলাম, আজ কাল।